সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর আলোচনায় উঠে এসেছে কেটো মিজান বাহিনী। প্রকাশ্যে চাপাতির কোপ, ছিনতাই, চাঁদাবাজি আর খুন। এদের দুঃসাহসিক কর্মকাণ্ডে আজ ভীত সাধারণ মানুষ। কিন্তু আপনি অবাক হবেন যদি বলি এদের থেকেও ভয়ঙ্কর কিছু সন্ত্রাসী দল বাংলাদেশের ইতিহাসে রাজত্ব চালিয়েছিল। এমনও নাম আছে যারা কিনা ভারতীয় কমান্ডো ট্রেনিং প্রাপ্ত, দক্ষ স্নাইপার শুটার, যারা বছরের পর বছর বিদেশে বসেও বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেছে, যাদের জীবনের উপর চলচ্চিত্র পর্যন্ত বানানো হয়েছে। আজ আমরা উন্মোচন করব সেই অন্ধকার জগতের পর্দা, যেখানে একের পর এক আসতে থাকবে পূর্বের চেয়েও ভয়ঙ্কর সন্ত্রাসী দল, যেখানে অপরাধ মানেই ক্ষমতা আর মৃত্যুই ছিল একমাত্র সমাধান। সন্ত্রাসী দলের প্রসঙ্গে প্রথমেই সামনে আসে একটি নাম, কিশোর গ্যাং। প্রায় প্রতিটা জেলায় কিশোর গ্যাংয়ের ভয়াবহতা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় গডফাদারের ছত্রছায়ায় বেড়ে ওঠা এসব টিনেজাররা শুরু করে আড্ডাবাজি দিয়ে, তারপর জড়িয়ে পড়ে ইভটিজিং, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, এমনকি হত্যাকাণ্ডেও। বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ড তাদের নৃশংসতার চূড়ান্ত প্রমাণ। আপনি জানলে অবাক হবেন, পুলিশ রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র চট্টগ্রামেই 200টিরও বেশি কিশোর গ্যাং সক্রিয় আছে, যেখানে 1400 জনেরও বেশি সদস্য অপরাধ জগতে দাপিয়ে বেড়াচ্ছে। আর এক বছরেই কিশোর গ্যাংয়ের নামে 548টি মামলা করা হয়েছে, যার মধ্যে 34টিই খুনের মামলা। এছাড়াও মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি এবং গ্যাং রেপের মতো অপরাধেও জড়িত আছে কিশোর গ্যাং। আর ভয়ঙ্কর তথ্য হলো, এমন গ্যাং শুধু চট্টগ্রামেই নয়, ঢাকাসহ সারা দেশেই দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন কিশোর গ্যাংই ভয়ের শেষ, তবে ভুল করছেন, কারণ আসল দানবরা এখনও বাকি। কিশোর গ্যাংয়ের পরে যাদের নাম উঠে আসে, টপ টেরর জিসান আহমেদ, যার কথা শুনলে আজও কাঁপে রাজধানীর বুক। এক সময় তিনি ছিলেন ঢাকার শীর্ষস্থানীয় 23 জন সন্ত্রাসীর একজন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি অফিস, কোথাও নিরাপদ ছিল না জিসানের চাঁদাবাজি থেকে। সন্ত্রাস, ক্যাসিনো আর মাদকের রাজত্ব গড়ে তুলেছিলেন এই জিসান আহমেদ। এমনকি দুবাইয়ে বসেও বাংলাদেশের চাঁদাবাজির নেটওয়ার্ক চালাতেন তিনি। দিনে দুপুরে কাফনের কাপড় সহ চাঁদার চিরকুট পাঠিয়ে চাঁদা দাবি করতেন তিনি। তার ভয় আর আতঙ্কে মানুষ এতটাই জবুথবু ছিল যে কেউ পুলিশের কাছে যাওয়ার সাহস পর্যন্ত পেত না। আর এ কারণেই প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। কিন্তু জিসানের এই দাপট ছিল শুধু একটি ক্ষুদ্র অংশ মাত্র, কারণ তার মূল গ্যাং ছিল 5 স্টার গ্রুপ। বাংলাদেশের ইতিহাসে কুখ্যাত সন্ত্রাসীদের এই দল চাঁদাবাজি, মাদক ব্যবসা, টেন্ডার নিয়ন্ত্রণ, এমনকি টার্গেট কিলিং পর্যন্ত সব কিছুতেই ছিল তাদের অবাধ বিচরণ। পুরান ঢাকা থেকে শুরু করে কাউরান বাজার, বাড্ডা, গুলশান, খিলগাঁও, সব জায়গাতেই তাদের প্রভাব বিস্তার করেছিল তারা। পিসি হান্নান, কালা জাহাঙ্গীর, ডাকাত শহীদ, এই সব ভয়ঙ্কর নামগুলো এই দলের হয়েই দাপিয়ে বেড়াতো। এমনকি এর আগে যে টপ টেরর জিসান আহমেদের কথা বলেছিলাম, তিনিও এই গ্রুপের হয়েই কাজ করতেন। যদিও তাদের পূর্ণাঙ্গ তালিকা কখনোই সরকারিভাবে প্রকাশিত হয়নি, তবে বিশ্বস্ত সূত্র হতে জানা যায় এই দলের অনেকেই ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, তাদের পরের দলটি ছিল আরও বেশি ভয়ঙ্কর। যেটা জানার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ যুগোপযোগী শিক্ষা এখন সময়ের দাবি, যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি। 5 স্টার গ্রুপকেও হার মানিয়েছিল যে দলটি, তারা হলো 7 স্টার গ্রুপ, যাদের পরস্পরের মধ্যে অসংখ্য বন্দুকযুদ্ধ এবং সশস্ত্র সংঘাত হয়েছে, যেখানে অনেক নিরীহ মানুষের প্রাণও গিয়েছে। 7 স্টার গ্রুপের নেতা ছিলেন সুব্রত বাইন, যিনি শুধু একজন সন্ত্রাসী নন, একজন প্রশিক্ষিত কিলিং মেশিন। ইন্ডিয়ান রয়ের হয়েও তিনি কিলিং মিশনে অংশ নিয়েছেন। বিদেশে বসেও তিনি দেশের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন। 1990-এর দশকে এই দলের রাজত্ব ছিল ঢাকা শহরে, যেখানে হত্যাকাণ্ড, চাঁদাবাজি এবং সম্পদ দখল ছিল তাদের প্রধান কাজ। এই গ্রুপে সুব্রত বাইন ছাড়াও ছিল হুমায়ুন কবির মিলন ওরফে মুরগি মিলন, টিক্কা এবং তোফাইল আহমেদের জোসেফের মতো কুখ্যাত সন্ত্রাসীরা। এটিই সম্ভবত বাংলাদেশের একমাত্র দল যারা দেশে বসে বিদেশে কিলিং মিশন পরিচালনা করত। টাকার বিনিময়ে দেশের ভেতরে এবং বাইরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাতো এই গ্রুপ। কিন্তু এই সব কিছুই যেন ট্রেইলার মাত্র, কারণ এবার যে নামটি আসছে সেটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী দল। হ্যাঁ, বলছি এরশাদ শিকদারের কথা, যার ডাকনাম ছিল রাঙ্গাচোরা। একসময় রেল শ্রমিক থেকে সে হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের ত্রাস। তার তৈরি করা রামদা বাহিনী
চুরি ডাকাতি এমনকি সরকারি সম্পদ লুট পর্যন্ত সব কিছুতেই জড়িত ছিল। প্রকাশ্যে তার বিরুদ্ধে 60টিরও বেশি হত্যাকাণ্ডের মামলা ছিল, যার নিজেরই একটি অস্ত্র সংরক্ষণ এবং টর্চার সেলও ছিল, যেখানে শত্রুদের তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার চালিয়ে করা হতো খুন। আর এখানেই তিনি ক্ষান্ত হতেন না। মারার পর মৃতদেহগুলোর উপর উঠে তিনি উদ্যম নৃত্য করতেন। স্থানীয়দের মুখে প্রচলিত ছিল যে তিনি মৃতদেহগুলোকে নিজের পোষা মাগুরকে দিয়ে খাওয়াতেন, যাতে কোনো প্রমাণ না থাকে। তার প্রভাব এতটাই বেশি ছিল যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় তিনি জনপ্রতিনিধিও নির্বাচিত হয়েছিলেন। প্রায় 20 বছর তার অবৈধ রাজত্বে তিনি 550 কোটি টাকার সম্পদ গড়েছিলেন। তার ভয়াবহতার উপর ভিত্তি করে 2004 সালে তৈরি হয়েছিল জনপ্রিয় সিনেমা খুনি শিকদার, যা তার নৃশংসতার গল্প তুলে ধরেছিল। তো কোন দলকে আপনার সবথেকে বেশি ভয়ঙ্কর লেগেছে কমেন্টে জানান। আর যদি কোনো একটি দলের উপরে ডেডিকেটেড ভিডিও চান তাহলে কমেন্টে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।